পায়েস তো নয়, যেন মধু খাচ্ছি। জামাই আমার দিল খুলে খরচা করেছে, শ্বশুর বলে কোনো ত্রুটি রাখেন না। আর বেশি খাবো না। তাহলে দুপুরে ভুড়ি বসটা আর ঠিক মতো খাওয়া যাবে না। খাওয়া যাবে না বললে তো শুনবো না বাপি। তোমার জামাই তোমার জন্য স্পেশালি অর্ডার দিয়ে নিয়ে এসেছে, তাই এই মিষ্টি কটা কিন্তু তোমাকে খেতেই হবে, খেতেই হবে। আর খেতে পারবো না রে মা, অনেক খেয়েছি। কোথায় খেয়েছো? আরে বাবা সামান্য একটুই তো দিয়েছি, এখনো তো কিছুই শেষ করতে পারোনি। এই ধরো ধরো, নাও খাও বলছি। ওরে পেটে আর আমার জায়গা নেই। আহ মিথ্যে কথা বলো না তো বাপি, আমি কি জানি না যে তুমি কতটা খেতে পারো? নাও নাও নাও, ধরো ধরো, হা করো দেখি, হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি। বয়স হয়েছে, আগের মতো কি আর খেতে পারি? না, রাজভোগ কটা তোমাকে খেতেই হবে। চলো চলো খেয়ে নাও। একটাও না, এই পেট খারাপ করলে জামাই বাড়ি আসাটাই ব্যর্থ হয়ে। তুমি একদম চিন্তা করো না, বাড়িতে হজমির বড়ি আছে। চলো চলো খেয়ে নাও, খেয়ে নাও। হা করে বলছি। মেসোমশাইকে সব মিষ্টি খায়, আমাকে কি অভুক্ত রাখতে যাও পিয়ালি? ও মা রাকেশ, তুমি কখন এসেছো রাকেশ? এই বাত তো কি তুই এখানে? আসলে তোমার জন্মদিনে আমি রাকেশকে ইনভাইট করেছি বাবা। খুঁজে খুঁজে ঠিক এখানে সে হাজির হয়েছে। কি করবো মেসোমশাই, ও পুরনো প্রেম ভোলা যায় না বুঝি? কারেক্ট। আর তোকে আর কি দোষ দেব? ওরকম উপনজর আমারও ছিল, সেই নিয়ে সংসারে কম অশান্তি পিয়ালির মা কিছুতেই মেনে নিতে পারত না। অন্য মেয়ের সঙ্গে মেলামেশা, শেষকালে অশান্তি নিয়ে মরলো হতভাগ্য। আমার ছেলে নির্ময় ঠিক মায়ের ধারটাই পেয়েছে। এই এই রাকেশ এদিকে এসো তো, হা করো হা করো, তোমাকেও একটা মিষ্টি খাইয়ে দিই। যা ওকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দে, বেচারি অনেক আশা নিয়ে এসেছে। তা তো দিতেই হবে, আফটার অল রাকেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মাই লিগ্যাল হাজবেন্ড। কিন্তু কিন্তু আমি তাকে আজকেও মন থেকে মেনে নিতে পারিনি। জানো জানো রাকেশ, গৌরবকে আমি ভালোবাসি না, ভালোবাসি শুধুমাত্র ওর টাকাকে। আর দাদা যদি জোর করে আমাদের বিয়েটা না দিত তাহলে হয়তো। আমার বংশে দাদাটা কুলাঙ্গার নয় নাকি? বৌমায়ের কথা শুনে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি? আমাকে ঘর থেকে বের করবে কোন শালা? আমি নিজেই চলে এসেছি। যা, আমার জন্মদিনে উপহারটা এনেছিস না নাকি পিয়ালির জন্য? এই আপনার জন্মদিনে আপনার জন্য উপহার না নাকি আসতে পারে মেসোমশাই? কি আছে? আপনি যেটা ভালোবাসেন না গুড বয়। হ্যাঁ, তোর একটু কথাবার্তা বল। আমি তো তখন ছাদে আছি। বাপি তোদের ঝি টাকা দিয়ে এক প্লেট চিকেন ফ্রাই পাঠিয়ে দে, মদ আর মাংস না হলে ঠিক ঠিক জমে না। তুমি দেখছি বাপিকে ভালোই কায়দা করে নিয়েছো। এই কোন দেবতা কোন পূজাতে সন্তুষ্ট হয় তা আমি ভালো করেই জানি। ইউ আর নটি বয়। এসো, আজ আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম,
এঁঠো বাসনগুলো নিতে এলাম মা। ছাড়া দিয়ে ঢুকতে পারে না ছোট লোকের মেয়ে। আমার ভুল হয়ে গেছে বাবু। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। ওই প্লেটগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে বিদায় হও। আর শোনো, ছাদে আমার বাপিকে গরম গরম 1 প্লেট চিকেন ফ্রাই দিয়ে আসবে। বৌমা আমি ভাই ভাই, আজ আমার তাড়া আছে, এখনই চলে যেতে হবে। সে কি, কিছু না খেয়ে চলে যাবে? ওর নাক দিন। না না, তা কি করে হয়? তুমি হচ্ছে আজকে আমার গেস্ট, তাই তোমাকে কিছু না খাইয়ে আমি কিছুতেই ছাড়বো না। রাকেশ, এসো আমার রুমে এসো, সেখানে গিয়ে আজ আমি তোমাকে তোমার মন পছন্দ খাবার খাওয়াবো। এসো, কাম অন মাই ডিয়ার। ও ভগবান, এই ওই লক্ষ্মীর আর এই অলক্ষ্মীপনা আমি কতদিন এইভাবে সহ্য করব ঠাকুর? আমায় তুমি মৃত্যু দিলে না কেন? এই বৌমার নোংরা ওই নরক আমি যে সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। এখনো অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু দেখতে হবে। আর যদি না পারো, ছেলের বাদ চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে এই নোংরামি যে আমি আর সহ্য করতে পারছি না গো। এই অসুদ্ধার ভাত খাবার চেয়ে না খেয়ে শুকিয়ে মরা অনেক ভালো। তুমি আমাকে এই নরক থেকে একটু মুক্ত হওয়াতে নিয়ে চলো না গো। এইখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। কোথায় নিয়ে যাব মমতা? আজ আমি বৃদ্ধ, একটা অকর্মণ্য পদার্থ, একটা অজল মমতা। জল পদার্থকে দিয়ে যে কাজ পাওয়া যায়, তোমাদের কাছ থেকে তো সেটাও আশা করা যায় না। গৌরব বাবা কখন একটু চিকেন খেতে চেয়েছে, সেটাও দেওয়ার সময় হলো না তোমার? না রে খোকা, না রে খোকা, চিকেন আমার চাই না রে গৌরব, আমার ডাল ভাত হলেই চলবে। তোমাকে নয় বাবা, আই মিন শ্বশুর মশাই খেতে চেয়েছেন। বাহ বাহ, বারে বাহ, বারে আমার শিক্ষিত সন্তান। এটা আমার জানা ছিল না রে গৌরব, ওই শ্বশুর তোরে বাবা হয়েছে, আর বাবা হয়েছে চাকর। বাহ বাহ রে দুনিয়া, বাহ। থাক, সব সময় সেন্টিমেন্ট দিয়ে কথা বললে কোনো কাজ হয় না। আজ আমার এটা কাজের বাড়ি, দয়া করে সিন ক্রিয়েট করে লোক জানাজানি করবে না। বড় খোকা, গৌরব, গৌরব, তুই কি আমার সেই গৌরব বিয়ের আগে যার হৃদয়ে ছিল গভীর শ্রদ্ধা, যে ছেলে আমায় বলেছিল মমতা, বাবা মাকে যে বউ ভালোবাসবে না, সেই বউকে নিয়ে যেই ঘর করুক, এই গৌরবই করবে না। তুই কি আমার সেই গৌরব? তোমরা যে এত বড় বেঈমান তা আমার জানা ছিল না। বড় খোকা, সত্যি করে বলো তো তোমরা কি অমন অবহেলা করেছে আমার বউ? তোমাদের গৌরব, খেতে দিচ্ছে না নাকি পড়তে দিচ্ছে না? বড় খোকা, শোনো, আমি তোমাদের পরিষ্কার বলে রাখছি, যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো, তাকে যদি সহ্য করতে না পারো, এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বড় খোকা, এই সংসারে ভাত যদি খেতেই হয়, আমার বউ যা বলবে তোমাদের তাই শুনতে হবে। খোকা, গৌরব, বাহ বারে আমার শিক্ষিত ছেলে। এই না হলো উপযুক্ত সন্তান, যে ছেলে আমাদের এত সুখে রেখেছে মমতা। সুখ যে একবারের জন্য তেলের মতো গড়ে গড়ে পড়ছে।
তুমি দুঃখ করো না গো, আমাদের যে কপালটাই খারাপ, নইলে দুঃখের পরে সুখ এসেও সেই সুখ আমাদের কপালে সইল না। চলো মমতা চলো, আমার সময় থাকতে থাকতে কোথাও বেরিয়ে পড়ি এই সংসারে। কেন এই কটা দিন প্রতিদিন অশ্রদ্ধার ভাত খাওয়ার চেয়ে না হয় আমাদের ভিক্ষে করে না গো না, এবারে করবো মমতা। ঠিক না, ও কথা বলতে নেই গো। আমার দেখতে পাচ্ছি মমতা, ঝড় আসছে ঝড়। ওই বিশাল ভয়ানকের সংকেত আমি যে শুনতে পাচ্ছি। ও গো, ওই ঝড়ে আমাদের সব কিছু ভেঙে না, নাচ ও গো তুমি চুপ করো, তুমি চুপ করো। কাকে বলবে, কাকে বোঝাবে তুমি তোমার মনের কথা? কত আশা করে আমরা ছেলে মেয়েকে মানুষ করেছিলাম, কত আনন্দ করে আবার গৌরবের বিয়ে দিয়েছিলাম। আশা, হাই রে মানুষের আশা মমতা। আমরা নিরাশার সমুদ্রে আশার জাল ফেলেছিলাম, আর ওই আশার জালে উঠে এলো রাশি রাশি ও রাশি রাশি বঞ্চনা। ভালোবাসার মূল্য বুঝে না, জানে দুঃখ দিতে, ওরা শুধু জানে ও গৌর, আঘাত। তুমি চুপ করো। আমাদের গ্রামের মায়ের বাপেরা তোমরা না খেয়ে কেউ সন্তানকে খাওয়াইও না, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িও না। ওরা সব অকৃতজ্ঞ, ওরা সব বেঈমান, ওরা সব কিছু শয়তান। ওগো, একটা মায়ের যে একটা শিশুকে, একটা সন্তানকে জন্ম দেওয়ার সময় কি অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় তা যে কেউ কোনোদিন বুঝতে পারবে না গো। তাই ছেলেরা যতই লাখ ঝাঁটা মারুক না কেন, যতই আঘাতে মায়ের বুকটা কত বিক্ষত করো, তবু মা কখনো নিজের সন্তানকে বেঈমান ভাবতে পারে না গো, নিজের সন্তানকে শত্রু ভাবতে পারে না, কিছুতে পারে না। আমি ভাবতে পারছি না বিনা নিমন্ত্রণে তুই এই বাড়িতে এলি কি করে। গৌরব, আমি একদিন তোর বাল্য বন্ধু ছিলাম, ভাগ্যের পরিহাসে আজ আমি হয়েছি তোর ভগ্নিপথ।
এ বাড়িতে আসতে আমাকে নিমন্ত্রণ করতে হয় না। একটা ছোট লোক বাউরি সম্প্রদায়ের ছেলেকে আমি এই চক্রবর্তীর জামাই বলে মানি না। গৌরব, কৌশলে আমার বোনকে বিয়ে করে সুযোগে সৎ ব্যবহার করেছিস তুই। ব্রাহ্মণ বাড়ির মান সম্মান বলছিস গৌরব? যা সত্য তাই বলছি। আশা করি এরপর দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করবি না। আর কিছু বলার আছে? হ্যাঁ, কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে, রোজি রোজগার একদম হচ্ছে না। তাই বলছি দয়া করে যদি কিছু টাকা ধার হিসাবে দিতিস, ছোটখাটো একটা দোকান খুলে বসতাম। রোজগার যদি নাই করতে পারিস, আগ বাড়িয়ে বিয়ে করতে গেলি কেন? আজ দুদিন আমার উপবাসী, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারছি না। তাই বলছিলাম দয়া করে যদি কিছু টাকা। তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। কোনো বেজাত পূজাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গৌরব, যে পুরুষ স্ত্রীর ভরণ পোষণ নিতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মরা উচিত। অনুমনে অনেক মুক্ত ছড়িয়েছি, কিন্তু আর নয়। দাদা, তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কি করব? জাহান নামে যা। দাদা, একজন ডাকাতি করে জেলের খানি টানছে, আর একজন শিডিউল ক্লাস বাউরিকে বিয়ে করে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। দাদা, তাই তোদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, দাদা গো, ওর যে ভীষণ কঠিন অসুখ করেছে, ডাক্তার বলেছে বায়োপসি করতে, কিন্তু এত টাকা। টাকা পয়সা এখন আমার দেওয়া সম্ভব নয়। তাছাড়া পিয়ালিকে না জানিয়ে ভাই থাক, গদিকার বলা দরকার নেই, আমরা চলে যাচ্ছি। চলো সখী। দাদা, তুমি সবে মাত্র বাড়ি করেছি, গাড়ির বয়না দিয়েছি, প্রচুর খরচা করে বাবার জন্মদিন পালন করেছি। আজকে আজকে আমার বাবার জন্মদিন। দাদা, বাবা, বাবা আই মিন আমার শ্বশুর মশাই। বাহ, বাহ, এই না হলো একবিংশ শতাব্দীর হাইটাকার .com যুগের জীবন। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা বুঝি বাংলার অভিধানে নেই। বাবাকে করেছো বাজার সরকার, মাকে করেছো ঝি, আরে শ্বশুর বাবার জন্মদিনে পাতে দিচ্ছ ঘি। কে তুই? মানুষ গো বাবু, মানুষ, খাঁটি রক্ত ও মাংস দিয়ে গড়ো একজন সত্যিকারের মানুষ। বাড়ির ভেতরে ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? অনুমতি? ত্রান্ত বন্যার জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয়, তখন কি আর নদী বাঁধের অনুমতি নেই? বেটা পাক্কা শয়তান, এখানে কি চাই তোর? আমি আমাকে দুটো খেতে দিন বাবু। আজ না 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, তাই অনেক দিন পর লুচি মাংসর গন্ধ পেয়েছি তো। তাই আপনার বাবা শ্বশুরের জন্মদিনে আমি পেট ভরে খাবো। খাওয়াচ্ছি তোকে। কে আছিস? এই লুচির বদলে খাওয়ার ধাক্কা। গেট আউট রাস্কেল, স্ট্রিট ডগ। আমি আজকে আমি স্ট্রিট ডগ, আর তুমি বইয়ের অ্যাসোসিয়েটেড ডগ। পাগলা, নইলে বাবা মা থাকতে কেউ শ্বশুরের জন্মদিন পালন করে। এই তোমার শিক্ষা, এই তোমার রুচিবোধ। পাগলা,
সত্যকে ভুলে তুই মিথ্যেকে আঁকড়ে ধরেছিস। ওরে আসল ভুলে নকলের পুজো করছিস। ওগো একবিংশ শতাব্দীর সভ্য যুগের লক্ষ মানুষ, তোমরা মন দিয়ে শোনো। মোটা মোটা বই পড়ে তোমরা শুধু শিক্ষিত হয়ে লাগো বাবুরা। তোমরা মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ। এর মতো ভদ্রলোক হয় না গো, এর মতো ভদ্রলোক হয় না। দাদা, আমরা তাহলে কি করব দাদা? কতবার বলবো টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সখী, আমরা যে তাহলে উপোস করে করব দাদা। তাই মন, তোদের মতো কুলাঙ্গার ভাই বোনের সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, চলো সখী, মিথ্যে পাষাণের বুকে মাথা কুড়ে মরে কোনো লাভ নেই। এ পাথর নিশ্চল নির্দয়, ওতে কোনো প্রাণ নেই। তোমাকে তাহলে আমি তোমাকে কেমন করে বাঁচাবো? ঈশ্বর না বাঁচালে কেউ কাউকে বাঁচাতে পারে না সখী। স্বামী। তাছাড়া আমার মতো হাবুকে মরে যাওয়াই ভালো সখী, মরে যাওয়াই ভালো। না না, তুমি এ কথা বলো না। তুমি মহাপুণ্যবান। আমার মতোই গরিব লগ্নভ্রষ্টা মেয়েকে তুমি বাঁচিয়েছো। তুমি আমার ইহকাল পরকালের দেবতা। এই শীতের সিঁদুর যদি সত্যি হয়, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, যেমন করেই হোক আমার স্বামীকে আমি বাঁচাবো, আমার স্বামীকে আমি বাঁচাবো। কে কে আপনি? আমাকে আপনি চিনবেন না, আমি এ বাড়ির অতিথি। দুঃখিত, আমি এ বাড়ির কেউ নই। এই মিথ্যার মেঘ দিয়ে সত্যের সূর্যকে ঢাকা যায় না। আপনি? আমি আপনার জীবন বৃত্তান্ত সবই জানি। হ্যাঁ হো, তাই বুঝি করুণা করতে এসেছেন? যদি বলি হ্যাঁ, যে কোনো সাহিত্যিক মানুষ করুণা ছাড়া আপনার খুব প্রয়োজন। নিজের রক্তের সম্পর্কে দাদা মুখ ফিরে নিলে এই রাস্তার দাদাকে এগিয়ে আসতে হয়। দাদা? হ্যাঁ দাদা, এই নাইবার হইলে এই রক্তের সম্পর্ক স্নেহায় বন্ধটা কি কম কি? দাদা? হ্যাঁ দাদা, ডাক্তার মধুবাবুর বায়োপসি করতে বলেছে। ডাক্তার দেয় অনুমান ক্যান্সার। না! এই আপনি কি শোনালেন? এখন আপনার অনেক টাকার দরকার। টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? কে দেবে আমাকে এতগুলো টাকা? বলুন বলুন দাদা, আমাকে আপনি একটা সঠিক পথের সন্ধান দিন দাদা। চাকরি করবেন? চাকরি? হ্যাঁ চাকরি। কে কে দেবে আমাকে চাকরি? হ্যাঁ, এই নিজের উপার্জনের অর্থের রক্ষা করবে এই আপনার সামনে দেওয়া সিন্দুরের মর্যাদা। এই নেন 5,000 টাকা। হ্যাঁ 5,000 ধরুন। আমাকে যদি দাদা বলে বিশ্বাস করতে পারেন, কোনো দাদা কোনো সংকট ছাড়া এই টাকা গ্রহণ করবেন। কিন্তু কোনো কিন্তু নয়, মনে রাখবেন এই পৃথিবীতে আপনাকে বাঁচতে হবে, স্বামীকে বাঁচাতে হবে। নেন ধরুন। কাল ঠিক 10টায় এই ঠিকানায় দেখা করবেন। আমি অপেক্ষা করব। তাই হবে দাদা, তাই হবে। রক্তের সম্পর্ক দিয়ে গড়া ওই সুজন সুহৃদয় ব্যক্তিরা যখন অসময়ে সরে যায়, আমি যাব
আমি যাব দাদা, আমি যাব তোমার কাছে। তোমার দেখানো পথ ধরে আমি এগিয়ে যাব। ওই দুর্গম পথে আঁচল ভরে কুড়িয়ে নেব মুঠো মুঠো টাকা, আর ওই টাকা দিয়ে করব আমার স্বামীর চিকিৎসা। আর আমার স্মৃতির সিঁদুর যদি সত্যি হয়, তাহলে যেমন করেই হোক আমি চাকরি করে আমার স্বামীকে বাঁচিয়ে আনবই, আমি বাঁচিয়ে আনবই। ওর ননদের বর মানে ওই ছোট লোক মধুটা নাকি ক্যান্সার হয়েছে শুনলাম। আরে তা হবে না, ছোট জাত হয়ে আবার কিনা আগ বাড়িয়ে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে যাবে, তাহলে ক্যান্সার হবে না তো কি হবে? তাও আবার ব্লাড ক্যান্সার, এত সহজে একদম ছাড়বে না। ঠিক বলেছিস মা, পাপ করলে ভুগতেই হবে। ওই পুরম্ব সাপ খন্ডাবে কে? ঢং করে আবার দাদার কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু এই পিয়ালিও এত কাঁচা মেয়ে নয়। আমি একেবারে গৌরবকে কোনো রকম টাকা পয়সা দিতে বারণ করে দিয়েছি। কত দিদি, ওদের দিয়ে শেষ করতে পারবি না। কথায় আছে, জঙ্গল ভরানো যায়, কাঙাল ভরানো যায় না। বাপি, তোদের তো খরচা আছে, ওই দুদিন পর ওদের ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। তাছাড়া এতগুলো মানুষ বসে বসে খাচ্ছে, তোর শ্বশুর শাশুড়ি। তোমার মুখে এ কথা সবাই পায় না বাবা। কে বসে খাচ্ছে আর কে দাঁড়িয়ে খাচ্ছে সেটা বুঝবে গৌরব। তুই থাম। দাদা, পিয়ালি, গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা মানুষের কর্তব্য। হঠাৎ হাতে প্রচুর টাকা পয়সা এলে ধরাকে সরা মনে করা উচিত নয়। তুমি ওদের চেনো না দাদা। টাকা পয়সা আছে বলে সব দান করে মিলিয়ে দিতে হবে? ওই সারের মতো দেওয়ারটা তো ডাকাতি করে চলে গেছে। ওই বুড়ো বুড়িটা ওদের বসে বসে খাচ্ছে না। আমাদের সমাজে এটাই নিয়ম, একজন রোজগার করবে আর পরিবারের সকলেই বসে বসে খাবে। দেবীমাধব মুখার্জি তা হতে দিবে না। সেই জন্যই তো তোমার এখানে আর থাকা চলবে। তোর বাড়িতে দাদা, আমি আর জীবনে উঠবো না। তাতে কোনো ক্ষতি নেই, তবে তোমাকে অনুরোধ বাবা, মেয়ে জামাইয়ের সংসারে তুমি বেশি মাথা গলিও না। দাও ওই কফিটা দাদাকে দাও। কফি আমি খাই না। এই নতুন ঝিটাকে আগে তো দেখিনি, ওইদিকে রাখলি পিয়ালি। তোমার দেখছি বাবার উপর রাগ করে করে একেবারে চোখটায় গেছে। ওটা আমাদের বাড়ির ঝি নয়, আমার শাশুড়ি। ও তাই নাকি? বাহ, গৌরবের বুদ্ধির প্রশংসার করতে হয় দেখছি। অযথা ঝিয়ের পেছনে এক গাদা টাকা খরচ করা কোনো মানেই হয় না। না মানে, খুব ভালো কাজ করেছিস। আমিও ভাবছি কি? আমার কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়ে বাবাকে সেই জায়গায় বহাল করাবো। দাদা, নির্ময়, শাশুড়িকে দিয়ে যদি পিয়ালি ঝিয়ের কাজ করতে পারে, তবে আমি বাপ কেন পারবো না? হাজার হোক তুই আমার বোন, তাই বাবাকে আমি নিয়ে যেতে এসেছি। কাল থেকে বাবা হবে আমার বিনিময়ের চাকর। দাদা, দাদাকে দাদাকে কি বলা হয়েছে শুনি? আমি তো তোমার দাদাকে কিছু বলিনি বৌমা। বলিনি বললে তো শুনবো না। নিশ্চয়ই তুমি দাদাকে কিছু বলেছো, তা না হলে তোমাদের জন্য আমার দাদার প্রাণে এইভাবে ভালোবাসার বান বইবে কেন? বৌমা, শোনো, আমার মতো মেয়ে বলে তোমাদের পাতে দুমুঠো ভাত দিচ্ছি, নইলে আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কবেই তোমাদের ঘাড়ে লাথি মেরে এই বাড়ি থেকে দূর করে দিই। বৌমা, কথায় কথায় চোখে চোখ, ভালো কায়দা শিখেছেন। কবে তুমি ভালো করেছো, ভালো খেয়েছো শুনি। আগে তো হুকারি করে পেট চালাতো কর্তা। আজ আমার মেয়ে দৌলতে দুমুঠো খেতে পাচ্ছ, আর তারই পেছনে মাছ দিচ্ছ। ঘাড় ধরে রাস্তায় বের করে দিলেও
ভিক্ষেও জুড়বে না। ও ভগবান, আর কত দুঃখ তুমি আমাকে দেবে ঠাকুর, আর কত যন্ত্রণায় ভরিয়ে দেবে এই হতভাগিনী মায়ের হৃদয়টা, কত যন্ত্রণা। চোখের হৃদয় পাবে সান্ত্বনা। আর কত, এবার তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। এই কিনাই মুখ লুকাবার জন্য ওগো মা ধরণী, তুমি দিদা হও মা। তুমি দিদা হয়ে আমাকে তোমার কোলে ঠাই দাও মা, তুমি দিদা হও। ধরণীর এক কোণে রহিব আমি আপন মনে, ধন নয় মান নয় করেছিলাম এতটুকু আশা, আশা শুধুই মায়া মরিচিকা। সেই মিথ্যের আশার চোরা বালিতে হারিয়ে গেছে আমার ভালোবাসা। তাই 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 আজ এই বন্ধু হয়েছে এই মদের নেশা। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা। আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা।
এত মদ খেয়েও তো আমি ভুলতে পারি না আমার এই সখীর বিরহ ব্যথা। কিন্তু কিন্তু কেন আমি তো তাকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই আমার সখীকে, ভুলে যেতে চাই আমার প্রিয়াকে। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কিছু কথা গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। সখী, সখী দাঁড়াও, দাঁড়াও সখী, সখী দাঁড়াও, সখী দাঁড়াও। তুমি সত্যি কি আমাকে ভুলতে পেরেছো সখী? আজ আমি অন্যের স্ত্রী, স্বামী ছাড়া পরপুরুষকে মন দিলে আমার যে অন্যায় হবে, কিন্তু আমি কিন্তু কিন্তু আমি যে তোমাকে আজও ভুলতে পারিনি সখী। ভুলে যাও সুজন, ভুলে যাও এই অভাগী সখীকে তুমি ভুলে যাও। এই দুর্ভাগ্যের অন্ধকারে ওই তীর বেঁধা পাখিকে তোমার খাঁচায় আর বন্দি করে রেখো না, উড়িয়ে দাও তোমার খাঁচা থেকে। সখী, এত এত সহজে ভুলে গেলে সেই দিনে সেই প্রথম বর্ষার ভালোবাসার স্মৃতি। বিয়ের পর মেয়েদের সবকিছু যে ভুলে যেতে হয় সুজন, ওই পূর্ব জীবনের কথা কিছুই মনে রাখতে নেই, সেটা তুমি জানো না? ভুলে গেলে তুমি ভুলে গেলে সেই প্রথম আষাঢ়ের ভালোবাসার স্মৃতি, যেদিন আমরা এক ছাতার নিচেই দুজনে আধ ভিজা হয়ে হেঁটে যেতাম ওই মেটো পথ ধরে। তুমি তুমি হাত চেপে ধরে বলতে সেই বৃষ্টির ফোঁটায়। তারপর তারপর যখন সন্ধ্যা নেমে যেত তখন আমি বলতাম, সুজন আমি বাড়ি ফিরবো কি করে? আমি তোমাকে সাহস দিয়ে বলতাম, কি বলতে বলো তো? সখী ভয় কি, আমি তো আছি। তুমি সেই আলো আধো অন্ধকারে সেই তুমি আমাকে পৌঁছে দিতে আমাদের লেবুতলার গাছের তলায়। তারপর সেই অন্ধকারে আমি তোমাকে আর দেখতে পেতাম না, আমি আড়াল থেকে অনেক দেখার চেষ্টা করতাম, কিন্তু তুমি যেন সেই অন্ধকারে কোথায় হারিয়ে যেতে। সখী চলো চলো আমরা চলে যাই এখান থেকে। কোথায়? অনেক দূরে, অনেক দূরে, যেখানে ধনী দরিদ্রে কোনো প্রভেদ নেই, অর্থ অভিযাত্রা কোনো অহংকার নেই, প্রেম যেখানে রামধেনু রঙে ভেসে বেড়ায়, ভালোবাসা যেখানে পাখির কুঞ্জ নেই। না, তার হয় না সুজন, তোমার মিথ্যে ছলনায় আর আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিও না। সখী তুমি মিথ্যেবাদী, তুমি প্রবঞ্চক। সখী না, ও নাম তুমি আর আমার কোনো দিন ডাকবে না, ওই নামে আর তুমি উচ্চারণ করবে না। ভুলে যাও, ভুলে যাও এই সখীকে, ভুলে যাও তোমার সখী হারিয়ে গেছে ওই প্রেমহীন পৃথিবীতে। ভুলে যাও, ভুলে যাও, চিরতরে তুমি ভুলে যাও এই সখীকে। সখী 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 যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, তোমাকে ছাড়া
সখী 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 দাঁড়াও সখী 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 ছোট বাবু কাকে খুঁজছেন অমর করে? সখীকে তুমি দেখেছো গুইরাম? সখীকে তুমি দেখেছো? সখী হ্যাঁ হ্যাঁ সখী, সে সে এসেছিল গুহিরাম। আমি তাকে নিজের চোখে দেখলাম, সে এসেছিল। ছোট বাবু কিছু মনে করবে না, তোমার নেশার বোধহয় একটুকু বেশি হয়ে গেছে। হঠাৎ গুইরাম, সখীর স্বামীর কঠিন অসুখ, তাই স্বামীকে বাঁচাইতে সখী কলকাতায় গেছে চাকরি করতে। আমি কঠিন অসুখ, সখী সখী কলকাতা গেছে চাকরি করতে। তবে আর বলছি কি গো, নাইট ডিউটি। কিসের চাকরি? আগে হোটেলে মুখ্যরানী, মানে দেহ পুচারিণী। না না গুইরাম, আগে মিথ্যে বললে আমার জিভটা ফসে যাবে ছোট বাবু। সখী 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 মোটো মোটো টাকা রোজগার করছে, হাতে জৈবন বিলাচ্ছে, খদ্দের জন্য মাছির মতন বন বন। কত রঙ্গ দেখতে এই লাট চুলাতে শুয়ে শুয়ে। বিশ্বাস করি না, আমি একদম তোমার একটা কথাও বিশ্বাস করি না। কারণ কারণ সখীকে আমি খুব ভালো করে চিনি। সখী দুঃখের পথরা মাথায় নিয়ে সে সাজতে পারে বুঝাইনি, কিন্তু যৌবন পথরা মাথায় নিয়ে সে সাজবে না দেহ প্রসারিণী। বিশ্বাস বিশ্বাস কর আর না কর সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। দাদা, তবে এই গুইরাম যে এক বর্ণা মিথ্যে কথা বলছে না তা আমি হলফ করে বলতে পারি। দাদা, প্রথমে কথাটা আমিও বিশ্বাস করিনি, তারপর নিজের চোখে যখন দেখলাম ওই কুসুমপুর গ্রামের রঙ্গিনী রূপ, অবাক হয়ে গেলাম আর ভাবলাম এ কি সে সত্য চক্রবর্তী মেয়ে যাকে আমি আমার ভাতৃবধূ করতে চেয়েছিলাম। মিথ্যা কথা, মিথ্যা কথা। আর তিনি বধূ নয়, তুমি চেয়েছিলে বার বধূ করতে। সুজন, তোমার 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 অর্থ অভিযাত্রা আমি তো কিছুই চাইনি দাদা। আমি শুধু চেয়েছিলাম সখীকে নিয়ে সুখের স্বর্গ রচনা করতে, চেয়েছিলাম সখীকে নিয়ে আমার প্রেমের বাসর সাজাতে। ভুলে যা ওই চরিত্র এনাকে। ওর থেকে অনেক ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব। বিয়ে বিয়ে তো জীবনে একবারই হয় দাদা। যে লোকিত বিয়ে না হলেও অনেক আগেই আমি তাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে আমি তাকে গ্রহণ করেছি দাদা। একটা সামান্য মেয়ের জন্য তুই নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিস। সামান্য একটা মেয়ে নয় দাদা, সামান্য একটা মেয়ে নয়। ভালোবাসার জন্য আমি মদের মধ্যে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। মনের মাঝে বিরহ আগুন জ্বেলে আমি পুড়িয়ে ছাই করে দিতে চাই দাদা, আমি পুড়িয়ে ছাই করে দিতে চাই। এ তো দেখছি দোষের আগুন ভেতরে ভেতরে গোস গোস করে জ্বলছে, ওই বাইরে থেকে বোঝাই যায় না। তুষের আগুনে জল ঢেলে নিভিয়ে দিতে হবে চিরদিনের মতো। কি করে? যে কোনো প্রকারে সুজনের বিয়ে দিয়ে মেয়ে রাকেশের আমদানি করা গোলগাল মোনালিসা। ওরে বাবা, তো সাংঘাতিক যন্ত্র। শেষকালে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবে কত টাকার বিনিময়ে। মোটা টাকার বিনিময়ে সখী দেহ বিক্রি করতে রাজি নয়। রাজি যাতে হয় সেই ব্যবস্থাই করো।
চাবুক মেরে পোষ মানাইতে হবে ভাইয়া, চাবুক মেরে পোষ মানাইতে হবে। ওই যে কেউ কান্নাকাটি করছে। প্রথমে সবাই এসে একটু আটটু কান্নাকাটি করে, কয়েকদিন পর জড়িয়ে যায় এই বিজন চৌধুরী ফাঁদে। তখন আর পালাবার কোনো রাস্তা থাকে না। এটা নতুন যে মেয়েটা এসেছে, কাশ্মীর কি কালি? একটু চোখে চোখে রাখবে ওই খাঁচায় বন্দি ময়না, যাতে বুঝতে না পারে এই মিলন চৌধুরীর চাকরিদের আর আসল চুরি। একদিন তো বুঝতে পারবে। সেদিন খাঁচার মুখ খুলে দিলেও যদিও সে উড়ে পালাবে, আবার নিজে এসে খাঁচায় ঢুকবে। একদম পোষ মানা চিড়িয়া কি মাফিক। নেশা ভাইয়া নেশা, এ তো টাকার নেশা, আপনি গেছেও মারাক্ত নেশা। কত রঙ্গ দেখবি গিয়ে এই লাট সোলাতে শুয়ে শুয়ে। আর আরব দেশ থেকে শেখ সাজ্জাদ এসে উঠবে আমার হোটেল মোচাকে। সখীর ছবি দেখে তার খুব পছন্দ হয়েছে, তাই এক রাতে চলে যায় ফুটন্ত গোলাপের মতো এক বুগমার মধু নিয়ে এসেছে চাকরি করতে, স্বামীর চিকিৎসার টাকা জোগাড় করতে। পাবে পাবে, তুমি অনেক টাকা পাবে। এই বিজন চৌধুরীর যে ফুল লাগে তাকে সে তুলে আনবে। আমার ফুলের মনের ফুলদানিতে সাজিয়ে রেখে যখন তার একটু একটু করে সমস্ত মধু ফুরিয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবো নোংরার আবর্জনার স্তূপে। চিরদিনের মতো শেষ হয়ে যাবে ফুলের সৌন্দর্য আর সৌরভ। সৌরভ, সৌরভ, তোমার ভাই তার কি কোনো খবর জানো? 3 মাস জেল খেটে ছাড়া পেয়েছে জানি। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরেনি? কোন মুখে ফিরবে? আমার বাড়িতে যে চোর ডাকাতের স্থান হবে না সেটা সে ভালো করেই জানে। সৌরভ কোনো খারাপ কাজ করতে পারে তা আমি বিশ্বাস করি না। জেল থেকে ছাড়া পাওয়ার পর তুমি কি তোমার ভাইকে আনতে গিয়েছিলে? না মানে আমি জানি গৌরব তুমি কি অজুহাত দেবে, কিন্তু অজুহাত দিয়ে দাদার কর্তব্য শেষ করা যায় না। এই সংসারের প্রতি কোনো কর্তব্য করিনি। আমাকে ওরা সবাই মিলে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। দোষ তোমার একা নয় গৌরব, আমার বোন পিয়ালিও দোষী। এখন তো আবার আগুনে ঘি ঢালছে আমার বাবা, মানে তোমার শ্বশুর। কিন্তু দাদা গৌরব, ছোট ছোট কথা, ছোট ছোট অবহেলা বাবা মা ভাই বোনের অন্তরে খুব বড় আঘাত দেয়, অথচ ওরা কোনো প্রতিবাদ করতে পারে না। শুধু অন্তরে তুষের আগুনের মতো ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায়। তুমিও যেদিন সন্তানের বাবা হবে সেদিন বুঝতে পারবে সন্তানের দেওয়া আঘাত কত বেদনাদায়ক। আপনি কি বলতে চান বাবা মাকে আমি অবহেলা করেছি? ভাই বোনের প্রতি কোনো কর্তব্য করিনি? আমাকে নয় গৌরব, এই প্রশ্নের উত্তর তুমি নিজেকে জিজ্ঞাসা করো, উত্তর পাবে। আপনি নিজে কোনো অবহেলা দেখেছেন? তোমার মায়ের রোজ রাত্রে জ্বর হয় তা কি তুমি জানো? না মানে তোমার বাবার হাড়ের অসুখ তা কি তুমি জানো? দেখুন, আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি। ওরা যদি মুখ ফুটে কিছু না বলে আমি কি করে বুঝবো? তোমার ভগ্নিপতি মধুর ক্যান্সার হয়েছে তা কি তুমি জানো? ওই মধুর কথা আমাকে বলবে না। একটা শিডিউল ক্লাস বাউরিকে আমি ভগ্নিপতি বলে মানি না। অথচ ওই শিডিউল ক্লাস ছেলে একদিন তোমাদের মান সম্মান বাঁচিয়েছিল।
কে কি করেছে তা আমার জেনে লাভ নেই। যারা শ্বশুরকে বাবার আসনে বসিয়ে নিজের জন্মদাতা বাবাকে চাকরের কাজ করায়, তাদের মুখে এই কথা শোভা পায় না। ছি ছি গৌরব, তুমি কি মানুষ? দাদা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলোয় নিয়ে এলেন, সেই মাকে দিয়ে করাচ্ছ ঝিয়ের কাজ। অথচ আমি যেদিন প্রথম আসি এই বাড়িতে, সেদিন তুমি বলেছিলে বাবা মাকে সুখী করার জন্য আমি বিয়ে করছি। ভাই বোনের অনুরোধ এড়াতে পারলাম না বলে এই বউ ঘরে আনছি। আপনার বোন এই অশান্তির মূল নায়িকা। তা আমি জানি গৌরব, কিন্তু তুমি যদি ঠিক থাকতে, পিয়ারি তোমার ঘাড়ে চেপে বসে থাকতে পারতো না। মানে আমি যারা শ্বশুরের জন্মদিন পালন করে, বাবার মৃত্যুর দিন কামনা করে, তুমি তাদেরই একজন। মনে রেখো গৌরব, শ্বশুর গেলে শ্বশুর পাবে, বাবা পাবে না। বউ হারালে বউ পাবে, মা কিন্তু পাবে না, মা কিন্তু পাবে না। পাবে না, আমার সহানুভূতি ওরা পাবে না। আমাকে কিছু বলতে না পেরে আমার দাদার কাছে যে সব অভিযোগ করেছে, নইলে আমাদের সংসারের এত খবর দাদা জানলো কি করে? কি ভাবছেন জামাই বাবু? কিচ্ছু না। জানো রাকেশ, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন? আমার শালাবাবু মানে নির্ময়দা আমাকে 10 কথা শুনিয়ে গেল। আরে বাদ দেন মশাই, ওসব সংসারে না থাকাই ভালো। সব সময় ওই সময় সংসারে না থাকাই ভালো। একটু রিল্যাক্স করো, রিল্যাক্স। তাই চলো রাকেশ, তোমার সঙ্গে কলকাতায় গিয়ে একটু রিল্যাক্স করে আসি। ভালো একটা মেয়ে। আরে একটা কেন, তোমাকে 10টা মেয়ে মানুষের সাথ পাইয়ে দেবো। রিয়েলি? অফকোর্স। এই এমন মাল দেবো ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছে করবে না ঘরের বউয়ের কাছে। কিন্তু পিয়ালিকে না জানিয়ে? ভয় পাবার কোনো দরকার নাই, আমি সব ম্যানেজ করে নেব। এই রোজ একরকম খাবার খেলে মুখে রুচি আসে না, তাই মাঝে মাঝে খাবার পাল্টাতে হয়। তাই চলো রাকেশ, এই জীবনে শুধু পয়সাই রোজগার করেছি, কিন্তু সুখ পাইনি। এবার আমি সুখের পেছনে ছুটে এই ক্লান্ত জীবনে সুখের কুলপ আনতে চাই। বাইরের ঘরে আনলে কেন মমতা? খাবারটা তো ওই ঘরে দিলেই তো পারতে। ওই ঘরে যে বৌমার বাবা খাবে গো, আর তাছাড়া তুমি ওই ঘরে খেলে তোমার ছেলের যে মান যাবে। তাছাড়া ওনার জন্য আজকে অনেক ভালো মন্দ খাবার রান্না হবে। না, এই খাবারটা না তুমি ঝট করে খেয়ে নাও তো। এসো, এসো, এসো। কাল থেকে তোমার কিচ্ছু খাওয়া হয়নি। কাল বাড়িতে কিসের উৎসব ছিল মমতা? ভালো ভালো রান্না হলো, ঘরের ভেতরে হাসি হই হাল্লা, অনেক লোকের গতাগম। ও মা, তুমি দেখছি কিছুই খবর রাখো না। কালকে যে আমার গৌরবের শ্বশুরের জন্মদিন ছিল গো। নাও নাও, চলো চলো, তাড়াতাড়ি খেয়ে নাও। না, কি বললে? শ্বশুরের জন্মদিন? বাহ বারে আজব সংসার। যে ছেলে নিজের মা বাপের খবর রাখে না, সে কিন্তু শ্বশুরের জন্মদিনের খবরটা ঠিকই রাখে মমতা, ঠিকই রাখে। তুমি এত দুঃখ করো না গো। তুমি এত বোকা কেন বলো তো? ছেলে যে আমার শ্বশুরের পায়ের ধুলো নিয়েছে বলে আজকে এত বড় হতে পেরেছে গো। ঠিক বলেছ মমতা, তুমি ঠিকই বলেছ। ছেলের সুখ মানেই তো আমাদের সুখ। তাই তো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পয়সা রোজগার করেছি, ও গাড়ি করে ছেলেদের মুখে আহার জোগাড় করেছি। তাতে
তাতেও যখন সামাল দিতে পারিনি মমতা, ওই কাবুওয়ালার কাছে হাত পেতে ভিক্ষে করে নিয়ে তাই তো আজ আমাদের এত সুখ মমতা, তাই আমাদের এত শান্তি। গরমে ওগো মমতা, দুঃখ করে কোনো লাভ নেই গো। যে গাছ রোপণ করে তাকে যে ফলের আশা করতে নেই গো। মমতা, ভেঙে গেল এই তিলতিলি করে সাজানো সংসার। ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো, চুপ হয়ে গেল। ও ভাই দেখলাম অন্য কাজে ব্যস্ত, আমার মতো বৃদ্ধর কথা তোমারও কি মনে ছিল না মমতা? তুমিও কি আমার কথা ভুলে গিয়েছিলে? ভুলিনি গো, ভুলিনি। কাল যে আমার ভান্ডার ঘরে ঢোকার কোনো অধিকার ছিল না গো। কালকে তো সবাই অনেক ভালো ভালো রান্না হয়েছে, খাওয়া দাওয়া করেছে জানো তো। কালকের অনেক খাবার বেঁচে গেছে, সেগুলো বাসি তো, একটু পরেই কুকুরের মুখে ফেলে দেবে। তাই আমি ভাবলাম তোমার জন্য একটু ওই খাবারগুলো নিয়ে যাই, তাই আমি নিয়ে এসেছি গো। না না মমতা, ওই অখাদ্যগুলো আমার মুখে যে ঢোকবে না মমতা, তাই ওই অখাদ্যগুলো ওই লর্দমাই ছুঁড়ে ফেলে দাও। না গো না, না হয় কুকুরের মুখে ফেলে দাও। ওই বাসি পচা খাবার আমার মুখে যে ঢোকবে না কি হলো? আমার মুখে ঢোকবে না। ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? কে কে বললে আমি ছোট লোক? আমার বাড়ির অতিথি হয়ে এটা তোমার বাড়ি নয়, এটা আমার জামাই বাড়ি। আর তোমার জামাই গাছ থেকে পড়ে হয়নি, গৌরব তার আগে আমাদের সন্তান। তোমার বাবাগিরি ছুটে যেত, আমার মেয়ে যদি সংসারে বউ হয়ে না আসতো, হারে তোমার দুর্ভাগ গজিয়ে যেত। চুপ করুন আপনি, দয়া করে একটু চুপ করুন। ওই মানুষটার কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তারপরে এত শরীরটা খারাপ। তার জন্য দুর্বল শরীরটাকে সবল করতে নাগরকে লুকিয়ে লুকিয়ে খাবার এনে খাওয়ানো হচ্ছে। বৌমা, লাট সাহেবকে কাল নিমন্ত্রণ করে খেতে ডাকিসনি, তাই গুসা করেছে। তাই চুরি করে নিয়ে এসে লুচি মাংস খাওয়াচ্ছ, তাই না? বৌমা না, এগুলা যে বাসি খাবার বৌমা। বাসি হোক আর টাটকা হোক, কাকে কাকে জিজ্ঞাসা করে তুমি এইগুলো নিয়ে এসেছো তার জবাব দাও শয়তানি। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না ছেলের ঘরের খাবার, ওই বাসি পচা খাবার নিতে হলে ছেলের বউয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। মমতা, আমি জানতাম না, আমি জানতাম। অন্যায় করে মুখের উপর কথা বলতে ছাড়বে না। সারা জীবন ছোট লোকেদের সঙ্গে মিশেছে, তাই ভদ্রতা কাকে বলে সেটাই ওরা বোঝে না। আবার চলে গেছিল আমার দাদার কাছে আমার নামে বদনাম করতে, বলি এই যে আমার দাদা আমার কি করবে শুনি? হ্যাঁ, কি করে নেবে? যতই তোমাদেরকে ভালোবেসে ওই কোরমা পোলাও খায় না কিনা, তোমাদের কাছে সারা জীবনই বদনাম সহ্য করতে হবে। তাই বদনামি যখন হবে তখন এবার তোমাদেরকে আমি না খাইয়ে মারবো। শোনো, তোমাদের মতো ভিখিরিদেরকে খেতে দেওয়াচ্ছে, আমার বাড়ির পোষা কুকুরটাকে খেতে দিলে অনেক লাভ হবে। যত মনে রেখো, আমার নাম বেনি মাধব মুখার্জি। এই ছোট লোক বংশে যে আমার মেয়ের বিয়ে দিয়েছি, তা তোমার 14 পুরুষের ভাগ্য। মশাই, আমাকে অবজ্ঞা করলে
এই বাড়ির ভাত চিরদিনের মতো বন্ধ করে দিব, কারণ তোমাদের চেয়ে জামাই আমার কথা বেশি বিশ্বাস করে। মমতা, আর যে সহ্য করা যায় না গো, এই অপমানের তীব্র বিষ আমার গোটা গায়ে চলে বেড়াচ্ছে দুটো ভাতের জন্য। ও ভগবান, তুমি বিচারে করো ভগবান। এই ন্যায় অন্যায়ের তুমি বিচারে করো, তুমি বিচারে করো মমতা। নিতাই, ঠিক ঠিকই বলেছ নিতাই, তুমি ঠিক বলেছ। ভগবান বলে এই জগতে সংসারে কেউ নেই, তাই যদি থাকতো এমনি করে ধর্ম হারিয়ে যেত না। সত্য আজ মিথ্যার কাছে নীরবে অপমান সহ্য করতে হতো না। ওগো মমতা, নিতাই, 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 তবু যে আমার মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারি না রে নিতাই, কিছুতেই আমার মায়া মমতাটাকে আমি সরিয়ে রাখতে পারি না। আমার ছোট ছেলে সৌরভকে হারিয়ে ফেলেছি, আমি যে গৌরবকে হারাতে চাই না। তাই জন্য বৌমার শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আমি শুধুমাত্র গৌরবের মুখটা দেখার জন্য আমি এই বাড়িতে বিনা মাইনের চাকরানি হয়ে আছি। আমি চাকরানি হয়ে আছি। চলে যাব এই পাপের প্রসাদ ছেড়ে, চিরদিনের মতো চলে যাব মমতা। এই অসদার ভাত মুখে তোলার চেয়ে নয়তো ভিক্ষে করে জীবন ধারণ করা অনেক ভালো। পথে পথে খুঁজব এই আমার হারানো মানিককে, যাকে ঝুটো কাজ ভেবে সবাই তাড়িয়ে দিয়েছে। এই অবধ সন্তান সৌরভকে ফিরে আয় বাবা, তো ফিরে আয়। এই বৃদ্ধ বাবাকে একটু শান্তি দিতে ফিরে আয় সৌরভ।